ছায়া খাওয়া কিংবা নতুন প্রেমে পড়া, হিন্দি গান শোনার মজাই আলাদা। টানটান উত্তেজনা ভরা সাসপেন্স থ্রিলার কিংবা সাউথ ইন্ডিয়ান অ্যাকশন মুভি কোনো কিছুরই তুলনা হয় না। আরে আমার তো ইন্ডিয়া বয়কটের কথা বলার দরকার ছিল, আমি কেন ইন্ডিয়ার প্রশংসা করতেছি? কারণ আমরা বাঙালিরা অতি আবেগী। জি হ্যাঁ, আমরা বাঙালিরা অতি আবেগী হয়ে থাকি, আর ইন্ডিয়া আমাদের সেই আবেগটাকে কাজে লাগিয়েছে এতদিন। কি বুঝলেন না তো? আসুন আপনাদেরকে একটু ব্যাখ্যা করে দিই। 1948 সালে যখন পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেয়, তখন কিন্তু বাঙালিরা প্রতিবাদ করেছিল। সেই প্রতিবাদের মুখে পড়ে 1952 সালে পাকিস্তানিরা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দান করে। আমরা চাইলেই এখন উর্দু ভাষা বলতে পারবো না, কারণ আমরা সেই ভাষার সাথে পরিচিত নই। কিন্তু আমাদের ঘরের ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ পর্যন্ত হিন্দি বলতে না পারলেও অনেকটা বুঝতে পারে। এখানে মূলত ইন্ডিয়ারা আমাদের আবেগটাকে কাজে লাগাইছে। আপনি একটা ইন্ডিয়ান মুভি দেখতে দেখতে নিজের অজান্তেই কেঁদে ফেলবেন এবং একটা হিন্দি গান শুনতে শুনতে অন্য একটা জগতে হারিয়ে যাবেন। এই হিন্দি গান এবং ইন্ডিয়ান মুভি আর বাচ্চাদের কার্টুনই আমাদেরকে হিন্দি বোঝাতে এবং শেখাতে মুখ্য ভূমিকা পালন করেছে। তৎকালীন পাকিস্তানিরা আমাদের মুখ দিয়ে উর্দু ভাষা খাওয়াইতে চাইছে, কিন্তু আমরা খাই নাই। যার উল্লেখযোগ্য উদাহরণ ভাষা আন্দোলন। এই ভাষা আন্দোলনের নেপথ্যেই কিন্তু 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। মূলত ভাষার জন্যই বাংলাদেশ আজ স্বাধীন। কিন্তু ইন্ডিয়া সেই একই খাবার আমাদেরকে ঘুরিয়ে পেঁচিয়ে পশ্চাৎ দেশ দিয়ে দিয়েছে এবং আমরা খুব সহজেই হিন্দি বলতে পারি এবং বুঝতে পারি। আর আমাদের মা বোনদের কথা কী বলবো? মানুষ কতটা আবেগী এবং মাথার মধ্যে গোবর ভর্তি থাকলে স্টার জলসা এবং জি বাংলার মতো সিরিয়াল দেখতে পারে, তা আমার পক্ষে ব্যাখ্যা করা সম্ভব নয়। প্রত্যেকটা নাটকেরই কিছু কমন থিংস রয়েছে। শুরুতেই অযথা তাদের বিবাহ হয়ে যাবে, ঘরে মেনে নিবে না। নাটকের মাঝে তাদের তৃতীয় কারোর সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং শেষমেশ তাদের মিলন হবে। এবং প্রত্যেকটা নাটকই ঘরের ভিতর। তাদেরকে আর বাইরে খাইয়ে দেওয়ার কাজ নেই, তারা কি বাইরে যায় না। প্রত্যেকটা নাটকেই তারা ঘুমাতে যাক, যেখানে যাক, এমনকি টয়লেটে যাক, তারা সাজুগুজু করে থাকবে, বিভিন্ন বাড়ি গয়না পরে থাকবে। এগুলো কী ধরনের নাটক? আমাদের মা বোনদের মাথায় কি আসলে কিছু নেই? ভারত বিরোধী আন্দোলন প্রাথমিকভাবে মালদ্বীপে শুরু হলেও তা পরবর্তীতে বাংলাদেশে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্ডিয়া আউট নামক ক্যাম্পেইনের মাধ্যমে এটি আরম্ভ হয়। এই ক্যাম্পেইনের নেতৃত্ব দেন পিনাকি ভট্টাচার্য। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্ডিয়া আউট ও বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট নামে দুটি হ্যাশট্যাগ ব্যবহারের মাধ্যমে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন শুরু হয়। মূলত দ্বাদশ জাতীয় নির্বাচনে ভারতের প্রভাব ছাড়াও বাংলাদেশের প্রতি ভারতের নানা কর্মকাণ্ডের সমালোচনা ও অনেক অভিযোগ রয়েছে। মানবাধিকার সংগঠন অধিকারের তথ্যমতে 2010 সাল থেকে এ পর্যন্ত ভারতীয় সীমান্ত বাহিনীর হাতে প্রায় 1276 জন বাংলাদেশি নিহত হয় এবং 1183 জন আহত হয়। গার্ডিয়ানের রিপোর্ট থেকে জানা যায় 2000 সালের পর থেকে এ পর্যন্ত 1500 সাধারণ ও বেসামরিক বাংলাদেশি হত্যার অভিযোগ আছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। এছাড়াও 7 জানুয়ারি 2011 সালে বিএসএফ বাংলাদেশের ফেলানি নামক এক কিশোরীকে নির্মমভাবে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখে। ভারত বিরোধী আন্দোলনের ক্যাম্পেইন মূলত এসব ক্ষোভেরই বহিঃপ্রকাশ। অতীতে আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করেছি, কিন্তু যেগুলো আমরা জানি আমরা শুধু সেগুলোই বয়কট করেছি। আমাদের না জানা এমন অনেক কিছুই আছে যা বয়কটের আওতায় আসছে না। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ মোবাইল নেটওয়ার্ক রবি এবং এয়ারটেল, যা ভারতীয় মালিকানাধীন একটি মোবাইল নেটওয়ার্ক। আমি শিরোভাবে বলতে পারি 90% মানুষই এটা জানে না, এবং জানলেও এটা বয়কট করা ততটা সহজ নয়। উইকিপিডিয়ার তথ্য অনুসারে রবিতে আজিয়াটা গ্রুপের 61.82% অংশীদারিত্ব, ভারতীয় এন্টারপ্রাইজ অফ ইন্ডিয়া, ভারতীয় এয়ারটেলের 28.18% এবং বাকি 10% পুঁজিবাজারের মাধ্যমে রয়েছে। বয়কট ইন্ডিয়া যতটা মুখে বলা সহজ, ততটা কাজের ক্ষেত্রে করা সম্ভব নয়। ইন্ডিয়া আউট করতে হলে আমাদের সর্বপ্রথম ইন্ডিয়ার কালচারকে আউট করতে হবে। আমাদের মধ্যে এখন সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে ইন্ডিয়ান কালচার। নায়ক নায়িকা থেকে শুরু করে সাধারণ পাবলিক পর্যন্ত সব কিছু ইন্ডিয়াকে কপি করা হয়। এসব কালচার যতদিন পর্যন্ত আমরা বয়কট করতে পারবো না, ততদিন ইন্ডিয়া আউট ক্যাম্পেইন সফল হবে না। ইন্ডিয়া আউট ক্যাম্পেইন সফল করতে হলে আমাদের সর্বপ্রথম ইন্ডিয়ান কালচার থেকে বেরিয়ে আসতে হবে, এবং ইন্ডিয়ান কালচার থেকে বেরিয়ে এসে আমাদের সুশীল এবং মার্জিত সমাজ গঠন করতে হবে। যেহেতু বাংলাদেশ একটি ইসলামিক রাষ্ট্র, সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে, বাংলাদেশের জনসংখ্যার দিক দিয়ে মুসলিম বাংলাদেশি বেশি, সেক্ষেত্রে আমাদের ওইসব কালচার আমাদের সাথে যায় না। ইন্ডিয়ান কালচার বয়কট করে আমাদের সুশীল এবং মার্জিত একটি রাষ্ট্র গঠন করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব।